করছি আজকে তাপ চ্যাপ্টারটা। ক্লাস 9-এর আজকে আমাদের অনেকগুলো চ্যাপ্টারই হয়ে গেছিলো। 5 নম্বর চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি হয়ে গেছিলো। আজকে শুরু করছি 6 নম্বর চ্যাপ্টার তাপ। তাপ জিনিসটাকে আমরা বলতে গেলে কি বুঝি? তাপ হচ্ছে এমন একটা বস্তু যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়ে যায়। একটা কড়াকে আমি গ্যাসের ওপর জ্বালালাম, তার মানে সে কী করবে? সে আগুন থেকে তাপটা সংগ্রহ করবে, তার মানে তাপটা কী হবে? উত্তপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাপটা নিয়ে সে কী হবে? উত্তপ্ত হবে। আবার আবার সেই জিনিসটাকে আমি একটা যে কোনো কড়া বা যে কোনো বাটিকে আমি যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, সে কী করবে? তাপটা ছেড়ে দেবে। কারণ ফ্রিজ কী করবে? পুরো জিনিসটাকে টেনে নেয়, তাপটাকে টেনে নেয়, সে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তাপের বহিঃপ্রকাশ কোথায় কোথায় হয়? দেখ, লেখা আছে উষ্ণতার পরিবর্তন। অর্থাৎ তাপের বহিঃপ্রকাশ মানে হচ্ছে কি? উষ্ণতার পরিবর্তন। তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন না হলে পদার্থটির উষ্ণতা বৃদ্ধি পায়, আবার তাপের নিষ্কাশন ঘটলে পদার্থটির উষ্ণতা হ্রাস পেয়ে যায়। এটা তো বুঝতেই পারলি যে তাপ গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হচ্ছে, বর্জন করলে বস্তু কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন মানে কীরকম বোঝায়? চাপ প্রয়োগে এটা তো আরও বুঝতে পারবি। নর্মাল প্র্যাকটিক্যাল লাইফে আমরা কী করি? কঠিন পদার্থ, সেটাকে তাপ দিলে কী হবে? সে গলে তরলে পরিণত হবে। আবার সেই তরল জিনিসটাকে যদি আমি আরও তাপ দিই, সেটা কী হবে? বাষ্পে পরিণত হবে। সেম টু সেম উল্টো দিক থেকে যদি ভাবি যে বাষ্পের জিনিসটা আমি যদি তাপ বহিষ্কার করিনি বা তাপটা ছেড়ে দিই, তার মানে সেটা কী হবে? তাপটা ছেড়ে দিলে সেটা তরলে পরিণত হবে। তরল থেকে তাপ ছেড়ে দিলে সেটা কী হয়ে যাবে? কঠিনে পরিণত হবে। ওই জন্য দেখ, নিচে লাইনে লেখা আছে যে তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে এবং সেই ক্ষেত্রে উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, কতগুলো পদার্থ, ব্লু কালিতে দেখ লেখা আছে কতগুলো পদার্থ, যেমন কর্পূর, নিশাদল, আয়োডিন তাপ প্রয়োগে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। তার মানে এই পদার্থগুলোকে কি বলা হচ্ছে? ডাইরেক্ট উদ্বায়ী পদার্থ বলা হয়, কারণ এরা কী করে? কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্টে বলছে দেখ, আয়তনের পরিবর্তন। ঠিক আছে, তাপ প্রয়োগে সাধারণত বস্তুর আয়তন বাড়ে, তাপ বের করে নিলে বস্তুর আয়তন কি হয়? কমে যায়। যেমন হচ্ছে দেখ, বরফ, বিসমাথ, পিতল, অ্যান্টিমনি, ঢালাই লোহা প্রভৃতি তাপ গ্রহণ করে কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তনে কী হয়? কমে যায়। ওই জন্য দেখবি আয়তনে কমে যায় বলেই আমরা কিন্তু পেতল, লোহার এই সমস্ত কিছু ধাতব পদার্থ আমরা বের করে থাকি। যে কোনো একটা ধাতব মূর্তি আছে, আমরা কী করে? গলিয়ে ওটার মধ্যে ঢেলে দিই। যেমনি ঠান্ডা হবে, ঠান্ডা হলে কী হবে? ওর আয়তনটা কমে যাবে। ওর আয়তনটা কমে গেলেই কী যাবে? পুরো ছাঁচের আকৃতিটা দখল করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে কী করছে? আর একটা দেখ, মেন ইম্পর্টেন্ট একটা জিনিস লাইন, তাপ প্রয়োগে পদার্থের আয়তনের পরিবর্তন হয়, এই নীতির ওপর ভিত্তি করে কি তৈরি করা হয়েছে? দ্বিধাতব পাত। দ্বিধাতব পাতের কনসেপ্টটা কি? বলা হচ্ছে দুটো ধাতব পাতকে এরকম পাশাপাশিভাবে যুক্ত করে আটকে রাখা হয়। ঠিক আছে, এবার ধর একটা তামা নেওয়া হয়েছে, ধর এটা তামা আর এটা হচ্ছে লোহা। তার মানে দেখ, দুটোর যে মানে তাপ প্রয়োগে কী হবে? সাধারণত বস্তুর আয়তনে বাড়বে বা কমবে। তার মানে কি? তামা যেভাবে বাড়বে, লোহা হয়তো সেই লেভেলে কম বাড়তে পারে। ঠিক আছে, এবার ধর টেম্পারেচার বেড়ে গেছে, তাহলে টেম্পারেচার বেড়ে গেলে ধর দুটো পরপর জিনিস তো এরকম থাকে। এবার ধর যে কোনো একটা দিকে হয়তো বেঁকে যাবে, এই জিনিসটা সোজাসুজি দাঁড় করানো আছে, যদি এরকম দিকে বেঁকে যায় বা এরকম বেঁকে যায়, তার মানে কী হবে? জিনিসটা ক্লকটা অফ হয়ে যাচ্ছে। এগুলো কোথায় ইউজ করা হয়? যে কোনো ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম মানে যেখানে প্রচুর পরিমাণে হিটিং টেম্পারেচার তৈরি করা হয়, সেখানে এই দ্বিধাতব পাতকে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেখানে প্রচুর পরিমাণে স্টিম যায়, সেই টেম্পারেচারটাকে যাতে ম্যানেজ করার জন্য সেখানে দ্বিধাতব পাতকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কি বলছে? নেক্সট বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। পদার্থে তাপ প্রয়োগ করলে রাসায়নিক পরিবর্তন ঘটে, যেমন পারদকে বায়ুতে উত্তপ্ত করলে কি তৈরি হয়? মার্কিউরিক অক্সাইড তৈরি হয়ে যায়। অর্থাৎ পারদের সাইন কি? 2Hg, মানে 2টা ব্যালেন্সিং করেছে বাদ দিয়ে, নাহলে Hg প্লাস O2 ইকুয়াল টু কী হবে? HgO, মানে হচ্ছে মার্কিউরিক অক্সাইড। 5 নম্বর পয়েন্টে বলছে বৈদ্যুতিক ধর্মের পরিবর্তন। তাপ প্রয়োগ করলে একটি নির্দিষ্ট মানের তাপ প্রয়োগ করলে ধাতব পদার্থের রোধ সাধারণত বেড়ে যায়। দেখতে পাবি রোধ সাধারণত বেড়ে যায় বলেই কী হয়? বাল্ব ওই জন্য খুব হাই টেম্পারেচার হলে কেটে যায়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে হয়ে থাকে। চৌম্বক ধর্মের পরিবর্তন সাধারণত আমরা দেখবি, এটার পাশে একটা ভালো এক্সাম্পল দিচ্ছি। বাথরুমে অনেকের বাড়িতে দেখবি বাথরুমেতে বাল্ব লাগানো হয়, আর বাথরুমে দেখবি বাল্ব খুব তাড়াতাড়ি কেটে যায়। ঠিক আছে, অন্য ঘরের কিন্তু বাল্ব চট করে কাটে না। এর কারণটা কি? কারণ হচ্ছে যে বাল্ব কেটে যাওয়ার কারণটা হচ্ছে, মেন হচ্ছে কারণ তাপ প্রয়োগ করলে ভেতরে রোদটা বেড়ে যাচ্ছে, বা ভেতরের যে কাঁচটা আছে সেই কাঁচটা কিন্তু কী হচ্ছে? বড় হয়ে যাচ্ছে।
এবার তাপ আমাদের কী আছে, চান করা হচ্ছে, গা ধোয়া হচ্ছে, যাই কাজকর্ম করবো না, তাপের একটা মানে রান্না বাথরুমে কি একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, সেই ঠান্ডা আবহাওয়াটার জন্য ও কী হচ্ছে অতটা বহিঃপ্রকাশ করতে পারছে না, মানে গিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ওকে কিন্তু টেম্পারেচার যেহেতু বেশি ওই জন্য ওকে ফোলানোর চেষ্টা করছে, আর বাইরের টেম্পারেচারকে ঠান্ডা করে দিচ্ছে, যার ফলে এই ঠান্ডা অসম প্রসারণের জন্য ওটা ফেটে যাচ্ছে। বা ভেতরে দেখবি এক মাঝে মাঝে কী হয়, একটা টেরা বেঁকা মাকা রোদ থাকে, সেই রোদটা টাংস্টেনের যে তারটা সেটা কেটে যায়, ঠিক আছে, হিউজ টেম্পারেচার হলে। পরের পয়েন্টে বলছি চৌম্বক ধর্মের পরিবর্তন। চৌম্বক ধর্মের পরিবর্তনটা কীরকম হয় না, সাধারণত চৌম্বক ধর্মের পরিবর্তনের ক্ষেত্রে মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেই নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে কী হয়, প্রচুর পরিমাণে মানে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। যে নির্দিষ্ট টেম্পারেচারে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায় তাকে বলা হয় থেকে 20 বিন্দু বলা হয়, তাকে বলা যায় কি 20 বিন্দু বলা যায়, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। নেক্সট পয়েন্ট হচ্ছে কি গতিশক্তির সৃষ্টি। গতিশক্তির সৃষ্টি মানে কি বলছে, ডিজেলটাকে পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়, আর সেই তাপের সাহায্যে কিন্তু ইঞ্জিনটাকে চালানো হয়, তার মানে এখানে হচ্ছে কি হচ্ছে গতিশক্তিকে সৃষ্টি করা হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি আলোক শক্তির সৃষ্টি। প্ল্যাটিনামের সরু তারকে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখতে পাবো কি প্ল্যাটিনামের তারটা গনগনে আগুনের মতো হয়ে জ্বলছে দেখতে পাবো, আর কারণ হচ্ছে আবার নিভিয়ে দেবো, সেটা আস্তে আস্তে দেখবো আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। দেখবি বিয়ে বাড়িতে মাঝে মাঝে ছবি টবি তোলার সময় বউয়ের সামনে একটা দেখবি হামু করে একটা ফ্ল্যাশ লাগানো হয়, দেখবি ভিডিও ক্যামেরা করছে, আগেকার দিনে হতো, এখনকার সব ডিজিটাল এসে গেছে, এখন আর ছাতা সব ইউজ করে। হ্যাঁ, আগেকার দিনে কী করা হতো যে ভিডিও যখন করা হচ্ছে হাতের ভিডিও ক্যামেরার সঙ্গে সঙ্গে একটা দেখবি হামু করে একটা জিনিস থাকতো, সেটা নিয়ে পেছন পেছন ঘুরতো, যেখানে সুইচটা অন করতো সেখানটা জোরে হয়ে জ্বলতো, ঠিক আছে। তো এখনকার দিনে সব ছাতা ইউজ করে, যেমনি ফ্ল্যাশটা মারলো তেমনি ছাতা থেকে ফট করে ফ্ল্যাশটা জ্বলে গেলো, এইভাবে তো কাজ করা হয়। তারপর বলছে দহন হচ্ছে কি কাঁচ, কেরোসিন, স্পিরিট প্রভৃতি তাপ প্রয়োগ করলে জ্বলে ওঠে। সাধারণত স্পিরিট মানে হচ্ছে আমাদের এই স্যানিটাইজারের মধ্যেও কিন্তু এক ধরনের কিন্তু স্পিরিট আছে। তুই সাধারণত একটা মোমবাতি রাখবি, মোমবাতি খুব বেশি স্যানিটাইজার না, একটা স্যানিটাইজার স্প্রে নিবি, ঠিক আছে, এটা মোমবাতিকে জ্বালালি, মোমবাতি জ্বালানো যে শিখাটা উপরে উঠছে সেখানের যে হাতে যেগুলো লিকুইড থলথলে পদার্থ ওই স্যানিটাইজার নিবি না, যেগুলো লিকুইড ফর্মেটে থাকে, মানে ফ্যাচ ফ্যাচ করে সেই সেন্টের মতো করে দেয়, ওই এর সামনে গিয়ে ওই শিখাটার সামনে গিয়ে ফ্যাস ফ্যাস করে দেখবি আগুনটা কিন্তু ভসভস করে জ্বলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ওটা এমন করে একটা বিপদের আপদের কিন্তু কিচ্ছু নেই, এগুলো যে কেউ কিন্তু বাড়িতে তৈরি করতেই পারে। আচ্ছা, ক্যালোরিমিতির মূল নীতি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা কি বলছে, ক্যালোরিমিতির মূল নীতি হচ্ছে তাপ গ্রহণ ইকুয়ালস টু হচ্ছে তাপ বর্জন। অর্থাৎ স্বাভাবিক ব্যাপার, আমি একটা বাটিতে কিছু মাংস বা কিছু রান্না করা ছিল তরকারি, আমি ওটাকে কী করলাম ফ্রিজ থেকে নিয়ে এসে আমি টেবিলের ওপর রেখে দিলাম, তার মানে কী হবে, তাপ গ্রহণ করবে, ফ্রিজের যে জিনিসটা সেটা কী হচ্ছে প্রচণ্ডভাবে ঠান্ডা, সে কী করবে টেবিলের ওপর রাখার পর ওখান থেকে তাপটা গ্রহণ করে নেবে, ওই জন্য কী হবে, তাহলে কী হবে, তরকারি যে বাটিটা সেটা কী করবে, ঘরের যে টেম্পারেচার সেখান থেকে তাপটাকে গ্রহণ করবে, আর তাপটাকে গ্রহণ করে ওর গায়েতে দেখবি ঠান্ডাটা আস্তে আস্তে উঠে গিয়ে বাটিটার গায়েতে দেখবি একটা হালকা বিন্দু বিন্দু জল জমে গেছে, ঠিক আছে। আবার ওই জিনিসটাই এখন আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে অনেকক্ষণ রেখে দিলে গা থেকে বিন্দু বিন্দু জলগুলো জমে একেবারে পুরো টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচারের মতো এসে যাবে, তার মানে কী হচ্ছে তাপ গ্রহণ ইকুয়ালস টু হচ্ছে তাপ বর্জন, যতটাও তাপকে গ্রহণ করবে ততটাই তাপকে বর্জন করবে। চলে যাবো হচ্ছে পরের পেজেতে, দেখ বলছে কি ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতিতে কী বলা হচ্ছে, বলছে ভিন্ন উষ্ণতা থাকা দুটো বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে কী হবে, তাপের প্রবাহ হবে, ঠিক আছে। এই প্রবাহ চলতে থাকে ততক্ষণ যতক্ষণ না বস্তুটার উষ্ণতা সমান হয় এবং বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে আদান প্রদান না হলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ পরস্পর সমান হয়ে থাকে। অর্থাৎ এই যে পুরো চারটে লাইন এটা কিন্তু পাই টু পাই মুখস্থ রাখতে হবে, কারণ এটা হচ্ছে মূলনীতি, ঠিক আছে, মূলনীতির কোনো জিনিস কিন্তু বাদ দেওয়া যায় না। তারপর দেখ নিচে একটা কিন্তু গাণিতিক রূপ দিয়েছে, গাণিতিক রূপটা কি বলছে, এটা আমরা এর আগের ক্লাসেও পড়ে এসেছি, এইচ ইকুয়াল টু এমএসটি, হিট কতটা টানে, হিট হচ্ছে আমরা কার্যক্ষমতা শক্তির ক্ষেত্রে এখানে পড়েছি, বা আমরা আগের ক্লাসেও পড়েছি এমএসটি, টিটা কী পড়েছিলাম ক্লাস 8-এ পড়েছিলাম, ভালো করে মনে করে দেখ তাপের চ্যাপ্টারেতে ছিল। হিটটা কি বলছে এমএসটি, এমএসটি মানে কি বোঝায়, এম মানে হচ্ছে কি মাস, এস মানে হচ্ছে কি আপেক্ষিক তাপ, আর টি মানে হচ্ছে টেম্পারেচার। মানে ধর 400 গ্রামের কোনো একটা অ্যালুমিনিয়ামের বস্তু নেওয়া হলো, তাদের একটা আপেক্ষিক তাপ নেওয়া হলো, ঠিক আছে, কারণ আপেক্ষিক তাপ প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপটা বিভিন্ন রকমের হয়ে থাকে।
আপেক্ষিক মানে ধর তামার ক্ষেত্রে যা হবে রূপোর ক্ষেত্রে সেম হবে না। তাহলে এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। আর টেম্পারেচার মানে আমি কত ডিগ্রি বাড়ালাম, মানে সেটা 40 ডিগ্রি বাড়ালাম আর 40 ডিগ্রি কমালাম কি 70 ডিগ্রি বাড়ালাম, সো অন। ঠিক আছে, তার মানে এই গ্যাপটিংটা হচ্ছে কি এম এস টি। এবার হচ্ছে কি আমি দেখ ওপরের দিকে এখানে দেখ ফার্স্টে লিখবি হচ্ছে T1। প্রথমে এখানে ওপরে তোরা সবাই বইয়ের ওপরে লেখ T1, ওপরে লেখ T1 স্মল T1। আচ্ছা, তারপরে লেখ হচ্ছে কি ক্যাপিটাল বা স্মল টি, মাঝখানে লেখ ক্যাপিটাল টি, আর আরেকটা ধারে লেখ ক্যাপিটাল স্মল T2। তার মানে দেখ আমি যেরকম লিখেছি যে T1 T2, তার মানে কীরকম হয়ে যাবে, ধর ফার্স্ট যে বস্তুটা হবে সেটার ক্ষেত্রে টেম্পারেচার গ্যাপটা কতটা হবে, T1 থেকে টি এর গ্যাপটা হবে, তাই তো। ফার্স্টের যে বস্তুটা হবে সেটা কীরকম গ্যাপটা হবে, দেখ T1-এর থেকে টিটা গ্যাপ হবে। আর সেকেন্ড বস্তুটার ক্ষেত্রে কতটা গ্যাপ হবে, টি থেকে T2, মানে এখানে কি টি এর টেম্পারেচারটা বেশি বা T2 টেম্পারেচারটা কম, মানে আমরা ভাইস ভার্সা ধরে নেব। ঠিক আছে, আমাকে বুঝে নিয়ে করতে হবে। তার মানে কী বলছে যে T1 মাইনাস টি আর এটা হচ্ছে T মাইনাস T2, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। ঠিক আছে, এখানে অনেকগুলো অঙ্ক আসে যে দুটো সমীকরণকে ইকুয়াল করা, মানে এম এস T1 মাইনাস টি আর একটা হবে এম এস টি মাইনাস T2। এই দুটো সমীকরণের ওপর কিন্তু অনেকগুলো অঙ্ক আসে, এখানে কিন্তু এটা করতে হবে। যেন দেখ লেখা আছে সুতরাং বলে একটা সমীকরণ লেখা আছে, তোদের বাড়িতে তো সবুজ কালারের একটা বার দিয়ে লেখা থাকবে। ঠিক আছে, চলে যাবো হচ্ছে শর্তটা কি, শর্তটা বলছে বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান হবে না। কারণ তাপের আদান প্রদান যদি হয়ে গেলে তাহলে আমি তো বিক্রিয়াটা করে কোনো লাভই হবে না। আমার আশপাশ অঞ্চলের কেউ জিনিস এসে তাপটা গ্রহণ করলো কি বর্জন করলো, তাহলে হবে না। 2 নম্বর পয়েন্টে বলছে পদার্থের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। আমি এমন জিনিসটা রাখলাম সেটা ব্লাস্টিং করে আমি নিজেই মরে গেলাম, তার মানে তো হবে না। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়া হবে না এরকম একটা জিনিস দেখে আমাকে কাজ করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলছে বস্তু সংস্থায় কঠিন এবং তরল পদার্থ থাকলে কঠিনটা কখনোই তরলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে না। কারণ কঠিনটা তরলের মধ্যে দ্রবীভূত হয়ে গেলে আমরা বিক্রিয়াটা করবো কার সাথে সেটাই তো বুঝতে পারবো না, তাই না। তাই জন্য কখনোই কঠিনটা তরলে পরিণত হয়ে যাবে না। আচ্ছা, ক্যালোরিমিটার জিনিসটা কি, যে পাত্রের সাহায্যে তাপের পরিমাপ করা হয় তাকে বলা থেকে ক্যালোরিমিটার। ওটা তাহলে দাগ দিয়ে রাখ। তাহলে ক্যালোরিমিটার জিনিসটা কি, যে যন্ত্রের সাহায্যে বা যে পাত্রের সাহায্যে তাপের পরিমাপটা করা হয় তাকে বলা থেকে ক্যালোরিমিটার। তার মানে দেখ তার 2-1 লাইন পরে লেখা আছে, দেখ তামার একটি আলোড়ক থাকে, ক্যালোরিমিটারে থাকা পদার্থগুলো আলোড়কের সাহায্যে নাড়ানো হয় যাতে পদার্থগুলির উষ্ণতা সমান হয়। অর্থাৎ পাশে একটা দেখ ছবি দেওয়া আছে, ছবি দেওয়ার মধ্যে দেখ পাশে একটা চামচ মার্কা একটা দেখ জিনিস আছে যেটা জলের মধ্যে এরকম ডুবিয়ে রেখেছে। ওটা কী করে, ভেতরে লিকুইডটা তো গরম করা হচ্ছে, নিয়ে ভেতরে এই যে স্টায়ারার মানে ওটাকে যেটা নাড়ানো যে জিনিসটাকে বলা হয় ওটাকে আলোড়ক বলা হয়। ওই স্টায়ারারটা দিয়ে কী করে ভেতরটা এরকম করে গুলিয়ে নেয়, যেমন আমরা কমপ্লেন দুধে গুলার পর যেমন নাড়িয়ে নিই, তো এখানেও তাই ওই জিনিসটা দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে, যার ফলে কী হবে ভেতরে যে টেম্পারেচারটা একটা জায়গা থেকে বাড়ছে। ধর নিচে আমি একটা বুনসেন বার্নার লাগিয়ে দিয়েছি, তার মানে জিনিসটা গরম হচ্ছে, তাহলে আমি যদি একটা জায়গাতেই গরম হলে তাহলে কিছুক্ষণ পরে কী হবে নিচে বার্নার থেকে ওই যেখানটা বারবার করে টেম্পারেচারটা সেটা ফটাস করে ফেটে যাবে। ওই জন্য কী করা হয়, বুনসেন বার্নারটা দেওয়ার পরও ওই আলোড়কটা দিয়ে এরকমভাবে নাড়িয়ে নেওয়া হয়, যার ফলে কি টেম্পারেচারটা পুরো চারদিকে যাতে ছড়িয়ে ছিটিয়ে যায়, ওইটার জন্যই ব্যবস্থাটা করা হয়। আচ্ছা, নিচে দেখবি দুটো অঙ্ক দেওয়া আছে, ওই সেম টু সেমভাবে কিন্তু অতটা লাগবে না, এখানে একটু উল্টোপাল্টাভাবে করে দেওয়া আছে, তো এখানে কিন্তু ওরকম কাজ করার দরকার নেই, যে ওই সবই কিন্তু সমীকরণের ওপরই কিন্তু ডিপেন্ডেন্ট। মানে এখানে অনেক বড় করে লিখেছে, যেখানে মেন সলিউশনটা দেখতে পাবি, সলিউশনটা দেখবি ওই এম এস T1 মাইনাস টি আর এম এস টি মাইনাস T2 এই সমীকরণটার ওপর দুটো কিন্তু অঙ্ক করে দেওয়া আছে। ঠিক আছে, চলে যাচ্ছে 6.2 পার্ট কার্য ও তাপের তুল্যতা। চলে গেলাম হচ্ছে 6.2 এর কার্য তাপের তুল্যতা। দেখ বলছে আমাদের দুটো হাতের চেটো পরস্পর ঘষলে কী হয়ে যায়, চেটো দুটো গরম হয়ে যায়। ঠিক আছে, আবার তাহলে এখানে কী হয়ে যায়, কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে এখানে কি আমাদের হাতটা হচ্ছে কি যন্ত্র, মানে যান্ত্রিক শক্তি, আর যে তাপটা তৈরি হচ্ছে সেখান থেকে তাপ শক্তি তৈরি হচ্ছে। সেম টু সেম একটি ভারী বস্তু উঁচু থেকে নিচে পড়লে সেটি কিন্তু উত্তপ্ত হয়ে যায়, অর্থাৎ বস্তুটার যান্ত্রিক শক্তি কিসে পরিণত হচ্ছে, তাপে রূপান্তরিত হচ্ছে। দেন হচ্ছে স্টিম, পেট্রোল, ডিজেল, ইঞ্জিন এগুলো কী করা হয়, তাপ শক্তি থেকে পুড়িয়ে যান্ত্রিক শক্তিকে তৈরি করা হয়। অর্থাৎ ওই যে তেলগুলোকে পোড়ানো হচ্ছে, তেলগুলো পোড়ানোর ফলে কিন্তু গাড়িটা চলছে। তারপর 4 নম্বর পয়েন্টে বলছে একটি গ্যাস হঠাৎ প্রসারিত হলে ঠান্ডা হয়ে যায়। এর ভালো একটা কোথায় এক্সাম্পল পাবি, তাহলে বেলুনের মধ্যে ফু দিবি, বেলুনটা বড় হয়ে গেল, তারপর সেই বেলুনের ফুটাকে মানে মুখটাকে
কানের সামনে নিয়ে এসে হালকা করে ছেড়ে রেখে দিবি, কানের সামনে নিয়ে এসে ছেড়ে দিবি, তার মানে দেখবি যে শো করে একটা হাওয়া বেরিয়ে যাচ্ছে না, দেখবি অত ঠান্ডা হয়। বা আর একটা ভালো জিনিস হচ্ছে কি টায়ারের মধ্যে যদি টায়ারের ভেতর থেকে যে বায়ুটা বেরিয়ে আসে, হ্যাঁ, সাইকেলের টায়ারের মধ্যে, সেটাও কিন্তু যখন বেরিয়ে আসে তখন ঠান্ডা হয়ে বেরোয়। তার মানে এখানে কী হচ্ছে, কার্যকে তাপশক্তিতে রূপান্তরিত করছে। ঠিক আছে, তাহলে কার্য তাপের সম্পর্কে একটা, তাপের মধ্যে একটা সম্পর্ক। কি আবিষ্কার করেছেন? বিজ্ঞানী জুল করেছেন। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ও যেটাকে বলা হয় থাকে কি, জুলের সূত্র বলা হয় থাকে। ঠিক আছে, তার মানে কি বলছে দেখ, যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে তাপ উৎপন্ন হয়, তখন কিন্তু সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়ে থাকে। মানে যতটা আমাদের তাপ হয় ততটাই কিন্তু আমাদের কার্য হয়। মানে এই জন্য বলছে কার্য আর তাপ হচ্ছে পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি, কার্য যতটুকুনি করব ততটুকুনি কিন্তু তাপ তৈরি হবে। আমরা যখন রাতে ঘুমাই তখন কি আমাদের শরীরে তাপ তৈরি হবে? তখন তাপ তৈরি হবে না। আমরা ওপর নিচ করছি তখন আমাদের শরীরে কার্য হচ্ছে, আমাদের তাপ তৈরি করা হচ্ছে। তাহলে এদের মধ্যখানে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি, ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। কী বললাম? ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। ডাব্লিউ মানে হচ্ছে কি, ওয়ার্ক ডান মানে কার্য, জে মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এইচ মানে হচ্ছে তাপ, হিট। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ। ওখানে দেখ লেখা আছে এইচের ভ্যালুটা যদি 1 করা হয়, এইচের জায়গায় যদি আমরা 1 পুট করি, তাহলে কী হবে, ডাব্লিউ ইকুয়ালস টু জে। মানে যতটা আমার কার্য ততটাই হচ্ছে আমার তাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে জের পরিমাণের সঙ্গে মিলে যাচ্ছে। ওই জন্যই পরে লিখছে কি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলা হয়? যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলা হয়? যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ তৈরি হয়ে থাকে তাকে বলা থাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। জের মানটা কত দেখ, জের মানটা হচ্ছে 4.2 ইন্টু 10⁷ আর্ক পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে এটা জের ভ্যালুটা হয়ে থাকে কত, 4.2 10⁷ আর্ক পার ক্যালোরি। এটা কিসে ইউনিটে ধরা হয়? সিজিএসে বলা হয় এই ইউনিটটা। আর এসআইতে দেখ তার পরের লাইনে লেখা আছে 4.2 জুল পার হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তাহলে হচ্ছে, তাহলে দুটো জিনিস হচ্ছে সিজিএস, তাহলে সিজিএস হচ্ছে কি 4.2 ইন্টু 10⁷ আর্ক পার ক্যালোরি, আর একটা হচ্ছে কি 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখ কিছু পরিমাণ বলছে যে জের জায়গায় যদি 1 হয়, জের জায়গাটা যদি 1 পুট করা হয়, তাহলে কত হয়ে যাবে, যে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এইচ হয়ে যাবে, তাই তো? কারণ আমাদের সমীকরণটা কি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জে এইচ। তার মানে জের জায়গাটা যদি 1 হয়ে যায়, তার মানে কী যাবে, ডাব্লিউ ইকুয়ালস টু এইচ। ওই জন্য বলছি দেখ, কিছু পরিমাণ কার্য জুল এককে তাপে রূপান্তরিত হলে সমান পরিমাণ তাপ উৎপন্ন করবে। তাই এই জন্য বলছি, কী বললাম, কিছু পরিমাণ কার্য জুল এককে তাপে রূপান্তরিত হলে সমান পরিমাণ তাপ উৎপন্ন করবে। অর্থাৎ এইখানে যে কটা অঙ্ক আছে সব কটা অঙ্কের ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জে এইচ। ডাব্লিউ মানে হচ্ছে কি বললাম, কার্য। জে মানে হচ্ছে বলেই দিয়েছে, সিজিএস হলে কত বলবো, 4.2 ইন্টু 10⁷, আর এসআইতে হলে 4.2 শুধু হবে। মেনলি কিন্তু আমরা এসআই পদ্ধতিতে অঙ্কগুলো করে থাকি, আমাদের করতে সুবিধা হয় বলে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আর এইচ মানে হচ্ছে আমার কতটা তাপ তৈরি হচ্ছে সেটা। যেমন দেখ ফার্স্ট অঙ্কটা বলছি কি, দেখ 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, তাহলে 20 ক্যালোরি তাপ মানে কোন ভ্যালুটা বলে দিয়েছে, এইচটা বলে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে কি, কার্য কত। তাহলে কার্যর ইকুয়েশন কি, ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ। তাহলে দেখ জের ভ্যালুটা আমাদের পরীক্ষায় বলে দিয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখ 20 কী বলেছে, ক্যালোরি বলেছে। তাহলে 20 ক্যালোরি বলা মানে সেটা কি, সিজিএস না এসআই? আর্ক বললে সিজিএস হয়, আর ক্যালোরি বললে এসআই হয়। তার মানে বুঝতেই পারছিস, ক্যালোরি মানে হচ্ছে কিসের ভ্যালু বলা দেওয়া আছে, এসআইতে বলে দেওয়া আছে। তার মানে আমরা কি করব, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে জে এইচ। তার মানে জের ভ্যালুটা আমরা এখানে ধরে নেবো হচ্ছে 4.2 জুল। এই জন্য 4.2 এর সাথে 20কে গুণ করে দেবো, আনসার বেরিয়ে আসবে কত, 84 জুল। ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। সেকেন্ড অঙ্কটা দেখ কী বলছে, 63 জুল বলে দিয়েছে, 63। তাহলে 63 জুল হলে কী করব, 4.2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4.2 দিয়ে দেখ ভাগ করে দিলে, কারণ দেখ 63 জুল কার্যটা বলে দিচ্ছে, মানে ডাব্লিউটা বলে দিয়েছে, বার করতে হবে কি, এইচ। তার মানে ডাব্লিউ বাই জে করে দেবো। তাহলে 63কে যদি 4.2 দিয়ে ভাগ করি, তাহলে আনসার কত বেরোবে, 15। তাহলে 15টা হচ্ছে কি আমার তাপ তৈরি হচ্ছে। তার পরের পয়েন্টে দেখ বলছে 100 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য কতটা পরিমাণ কার্য করতে হবে। ফার্স্ট হচ্ছে কি এইচ। তাহলে এইচের ভ্যালুটা হচ্ছে কি এমএসটি। এমটা হচ্ছে কত, ওজনটা বলেই দিয়েছে 100,
আর এসটা হচ্ছে কি জলের ক্ষেত্রে কত হয়ে থাকে 1, তাহলে এম 100 ইন্টু 1 ইন্টু টেম্পারেচারটা কত ভাগ বইতে বলে দিয়েছে 10 ডিগ্রি বৃদ্ধির জন্য। তাহলে 10 ডিগ্রি বৃদ্ধির জন্য কী হবে, তাহলে 100 গুণ 1 গুণ 10, ঠিক আছে, তাহলে 100 গুণ 1 গুণ 10, তার মানে আমার আনসারটা কত বেরোলো দেখ 1000 ক্যালোরি, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে MST, তার মানে আনসারটা বেরিয়ে গেল কত 1000 ক্যালোরি। নেক্সট আমরা কি করব, আমাকে বার করতে বলেছে কি ওয়ার্ক ডান, মানে কার্যটা কত বের করতে হবে। কার্যটা বের করার ইকুয়েশন কি W ইকুয়ালস টু JH, তাহলে জে এর ভ্যালুটা কত, জে এর ভ্যালুটা হচ্ছে কি 4.2, জে এর ভ্যালুটা হচ্ছে কত 4.2, তাহলে কী করবো দেখ 4.2 এর সাথে 1000টা গুণ করে দিলে কত হয়ে যাবে 4200 জুল, তার মানে এই 4200 জুলটা হচ্ছে কিন্তু আনসার, ঠিক আছে। আজকে আমি এই লিঙ্ক তাপের আগে অবধি পড়ালাম, যে যেটা বুঝতে পারবে না আমাকে বলবে, আমি বলে দেবো, ঠিক আছে। আর গ্রুপের মধ্যে কিন্তু তাপের অ্যান্সার কিন্তু গ্রুপে পোস্ট করা আছে, ওখান থেকে দেখে নিবি। পরের দিন আমরা লিঙ্ক তাপ থেকে আমরা পরের দিন শুরু করব।